সুপ্রভাত সবাইকে। বাংলা উত্থান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের বাংলা ব্যাকরণের আজকে ৩ নম্বর টপিক শুরু হচ্ছে, অর্থাৎ বাক্য। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে বাক্য কাকে বলে, বাক্য কি। বাক্য হলো কিছু সুবিন্যস্ত পদ সমষ্টির দ্বারা যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন আমরা তাকে বাক্য বলবো। আর আরেকটু আমরা বাক্যের কিছু ধর্ম বিশ্লেষণ করলে আরো বুঝতে পারবো যে বাক্য ঠিক কোন জিনিসটাকে বলা হবে। তাহলে বাক্য নির্মাণের শর্ত: প্রথমত যোগ্যতা, দ্বিতীয়ত আকাঙ্ক্ষা, তৃতীয়ত আসক্তি। তাহলে বাক্য নির্মাণের 3টি শর্ত। একটি বাক্যকে তৈরি করতে গেলে আমাদের এই 3টি শর্তকে মাথায় রেখে তবেই সেই বাক্যটিকে তৈরি করতে হবে। এই 3টের মধ্যে যে কোনো একটি শর্ত যদি অনুপস্থিত থাকে তবে সেই বাক্যটিকে আমরা আর বাক্য বলবো না, অর্থাৎ সেই পদ সমষ্টিকে আমরা আর বাক্য বলবো না। তাহলে আমরা একটু ডিটেলসে জেনে নিই যোগ্যতা কি, আকাঙ্ক্ষা কি, আর আসক্তি কি। যোগ্যতা যোগ্যতা হচ্ছে সঙ্গত এবং যথাযথ ভাব প্রকাশ। অর্থাৎ একটি বাক্যে যখন আমি একটি তার শ্রোতাকে সঠিক তথ্য উপস্থাপন করব তখনই আমি বলবো সেই বাক্যটির যোগ্যতা আছে। যদি আমি সঠিক তথ্য উপস্থাপন করতে না পারি, আমার উপস্থাপিত তথ্যের মধ্যে অসঙ্গতি থাকে, তখন সেটি হবে কি, তখন সেই বাক্যটিকে আমরা বলবো যোগ্যতাহীন বাক্য। যেমন যদি আমি বলি সে চোখ দিয়ে শোনে, এই বাক্যের গঠনগত দিক থেকে ঠিক আছে, কিন্তু আমরা সবাই জানি চোখ আমরা দেখার কাজে ব্যবহার করি, শোনার কাজে নয়। সুতরাং বাক্যটির যোগ্যতা নেই, অর্থাৎ সে আমাকে সঠিক তথ্য প্রদান করছে না। পরবর্তী, মাটি থেকে বৃষ্টি হয়, আমরা প্রত্যেকে জানি, কিন্তু বৃষ্টি কোথা থেকে হয়? মেঘ থেকে হয়। তাহলে মাটি থেকে বৃষ্টি কখনোই হয় না। তাহলে যদি আমরা এভাবে বলি যে মাটি থেকে বৃষ্টি হয়, তাহলে এগেইন আমরা বক্তা অর্থাৎ বক্তা শ্রোতাকে সঠিক তথ্য পরিবেশন করছে না। সুতরাং এটিও হলো একটি যোগ্যতাহীন বাক্য। ৩ নম্বর, আমরা আকাশে সাঁতার কাটি, আকাশে সাঁতার কাটা কখনোই সম্ভব নয়, সুতরাং এই বাক্যটিরও যোগ্যতা নেই। তাহলে যোগ্যতা হলো বাক্যে ব্যবহৃত পদগুলির ভাব বা অর্থগত সম্বন্ধ যদি আমাদের জ্ঞানের পথে বাধা হয়ে দাঁড়ায় তবে সেই বাক্যটি যোগ্যতাহীন বাক্য হবে। তবে মনে রাখতে হবে কিছু কিছু কাব্যিক ক্ষেত্রে যোগ্যতাটাকে সেইভাবে বিচার করা হয় না, অর্থাৎ তথ্যগত দিক থেকে বিচার করা হয় না। পরবর্তী বাক্য নির্মাণের শর্ত হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষা মানে হচ্ছে আশা, অর্থাৎ কোনো কিছু জানার আগ্রহ। যদি এমন হয় কোনো একটি বাক্য এমন এক জায়গায় শেষ হয়ে গেল যে আমাদের জানার আগ্রহ, শ্রোতার জানার আগ্রহটা সম্পূর্ণ হলো না, তখন আমরা তাকে বলবো কি? তখন আমরা তাকে বলবো আকাঙ্ক্ষাবিহীন শব্দ। যেমন আমি মাঠে, আমি মাঠে, তারপরে আর কিছুই বললাম না, অর্থাৎ এখানে শ্রোতার একটা আকাঙ্ক্ষা তৈরি হলো, এর মাঠে তারপরে কি হলো, আমি মাঠে কি করলাম। সুতরাং বাক্যটি সম্পূর্ণ হলো না, মনের ভাব সম্পূর্ণ হলো না, তাই আমি বলবো আমি মাঠে, এই বাক্যের আকাঙ্ক্ষা নেই। ২ নম্বর, সুজাতা সাইকেলে, সুজাতা সাইকেলে, তারপরে কি? অর্থাৎ শ্রোতার এখানে কিছু একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে তার পরের বিষয় জানার, কিন্তু সেটা বাক্যে জানানো হচ্ছে না, সুতরাং এই বাক্যটিও হচ্ছে আকাঙ্ক্ষাহীন বাক্য। পরেরটিও সেম, দেশকে ভালোবাসতে হলে, দেশকে ভালোবাসতে হলে তারপরে কি? বলতে পারছি না, আমি এখানে সেই তথ্য দিতে পারছি না, পারলাম না, সুতরাং এই বাক্যটি হবে আকাঙ্ক্ষাবিহীন বাক্য। ৩ নম্বর শর্ত কি আছে? ৩ নম্বর শর্ত হচ্ছে আসক্তি, অর্থাৎ বাক্যে যে পদ বা পদ সমষ্টিগুলো ব্যবহার হবে তাদের অ্যারেঞ্জমেন্টটা সঠিক হতে হবে। সবকটা পদ আছে, তার আমি সঠিক তথ্য প্রদান করছি, অর্থাৎ যোগ্যতা আছে, আমি প্রত্যেকটি কথাই তাকে সম্পূর্ণরূপে প্রকাশ করছি, অর্থাৎ আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমি পদগুলোকে সঠিকভাবে সাজাইনি, অর্থাৎ অ্যারেঞ্জ করিনি। এই ক্ষেত্রে সেই বাক্যটিকে আমরা বলবো আসক্তিহীন বাক্য। যেমন বর্ষাকালে ফুটবল গিয়ে আমরা মাঠে খেলি, তাহলে এখানে আমরা জিনিসটাকে সঠিকভাবে সাজাইনি পদগুলোকে। যদি আমি বলতাম আমরা বর্ষাকালে মাঠে গিয়ে ফুটবল খেলি, তাহলে বাক্যটি একটি সম্পূর্ণ সঠিক বাক্য হতো, কিন্তু আমরা সেই পদগুলোকে এখানে সাজাতেই পারিনি সঠিকভাবে, তাই এটি একটি আসক্তিবিহীন বাক্য। এবার বাক্যের অংশ সম্পর্কে আমাদের জানতে হবে। বাক্যের 2টি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। এটা কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি, আমরা সবাই জানি। বাক্যে
যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সে হলো উদ্দেশ্য, ইংলিশে যাকে বলা হয় সাবজেক্ট, এবং উদ্দেশ্যকে উদ্দেশ্য করে যা বলা হয় সেই অংশটাকে বলা হয় বিধেয়, অর্থাৎ ইংরেজিতে বললে প্রেডিকেট। উদ্দেশ্য বিধেয়, সাবজেক্ট প্রেডিকেট। তাহলে এই বাক্যে গোলাপ ফুটেছে এটি হলো উদ্দেশ্য, আর ফুটেছে এটি হলো বিধেয় অংশ। এবার আমরা একটি ইন্টারেস্টিং জিনিস দেখব, সম্প্রসারক। সম্প্রসারক কি সেটার জন্য আমি আগে যেই বাক্যটি আগের পৃষ্ঠাতে ছিল সেটি আবার লিখছি। কি ছিল আগের পৃষ্ঠাতে? গোলাপ ফুটেছে। গোলাপ ফুটেছে। এবার যদি আমি এমন ভাবে লিখি যে লাল গোলাপ ফুটেছে, তাহলে কি হলো? তাহলে আমার উদ্দেশ্য খণ্ডে আরেকটি অংশ যোগ হলো, লাল গোলাপ, টোটালটা হয়ে গেল উদ্দেশ্য। এই কারণে একে বলা হবে, অর্থাৎ লাল এই পদটিকে বলা হবে উদ্দেশ্যের সম্প্রসারক, অর্থাৎ উদ্দেশ্যটাকে আমি আরেকটু সম্প্রসারিত করলাম। ফুটেছে, লাল গোলাপ ফুটেছে। যদি এমন হয় আমি এভাবে লিখি, লাল গোলাপ বাগানে ফুটেছে, তাহলে কি হবে? তাহলে বিষয়টি এমন হবে যে বিধের অংশটিও আরেকটু সম্প্রসারিত হলো, সুতরাং একে আমরা বলবো বিধের সম্প্রসারক। যদি আমরা আরো কিছু অ্যাড করতে চাই, যেমন দুটি লাল গোলাপ ফুটেছে, তাহলে উদ্দেশ্যটি আরেকটু সম্প্রসারিত হলো। যদি বিধেয়কে আরেকটু সম্প্রসারিত করতে চাই, তাহলে আমি কি বলবো? বাগানে, বাগানে এভাবে করতে পারি যে বাগানের এক কোণায় তারপরে ফুটেছে, এটা যুক্ত করে দিলাম, তাহলে বিধেয়টা আরেকটু সম্প্রসারিত হয়ে গেল। এভাবে আমরা উদ্দেশ্যকেও অনেকটা সম্প্রসারিত করতে পারি, বিধেয়কেও অনেকটা সম্প্রসারিত করতে পারি। চলে যাই পরের অংশে। এখানে বাক্যের সংগঠন বলা হয়েছে, অর্থাৎ একটি বাক্য কি দিয়ে গঠিত হচ্ছে, তার সংগঠনটা কি হচ্ছে। বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়া খণ্ড, এই তিনটি অংশ নিয়ে হচ্ছে একটি বাক্য। উদাহরণ দেখি আমরা, ছোট বাচ্চাটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। তিনটে আলাদা রং দিয়ে আমি এই তিনটে আলাদা খণ্ডকে দেখানোর চেষ্টা করেছি। প্রথমটা কি? বিশেষ্য খণ্ড। বিশেষ্য কি? অর্থাৎ নাউন। তাহলে ছোট বাচ্চাটি, এটি হলো বিশেষ্য খণ্ড। ক্রিয়া বিশেষণ, তার আগে একটু ক্রিয়া খণ্ডতে চলে যাই, অর্থাৎ ভার্ব। তাহলে ভার্ব কি? ঘুমিয়ে পড়লো, এটি হলো ক্রিয়া খণ্ড, অর্থাৎ সে কি করলো সেটা বোঝানো হচ্ছে। এবার সে কিভাবে ঘুমিয়ে পড়লো, সেটি হলো কাঁদতে কাঁদতে, এটা ক্রিয়া বিশেষণ খণ্ড। তিনটে খণ্ড নিয়ে হয় একটি বাক্য। এখানে ঘুমিয়ে আর পড়লো এইটিকে একটু বিশ্লেষণ করে দেখানো হয়েছে। ঘুম হলো ধাতু, তার সঙ্গে ইয়ে বা ইয়া প্রত্যয় যুক্ত হয়ে হয় ঘুমিয়ে, আবার পর, পড়লোর পর হচ্ছে ধাতু, তার সঙ্গে ইলো প্রত্যয় যুক্ত করে হলো পড়িল বা পড়লো। তাহলে বাক্যের সংগঠনের তিনটি অংশ থাকে, বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়া খণ্ড। তারপরে আসে বাক্যের শ্রেণী বিভাগ। শ্রেণী বানান তালব্য রফালেকার মূর্ধন্য রস্যি, এখন আর দীর্ঘিকার ব্যবহার হয় না। তো বাক্যের শ্রেণী বিভাগের ভিত্তি, ভিত্তি হচ্ছে দুটো, একটা হচ্ছে গঠনগত আর একটা হলো অর্থগত। দুটো ভিত্তি, একটা হচ্ছে গঠনগত আর একটা অর্থগত। গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার, আর অর্থগত দিক থেকে বাক্যের ভাগ আছে প্রায় 7টি ভাগ আছে। তাহলে গঠনগত দিক থেকে 3 প্রকার কি কি? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। বিস্তারিত আমরা পরে আলোচনায় আসছি। অর্থগত দিক থেকে নির্দেশক বাক্য। নির্দেশক বাক্যের আবার দুটি অংশ, হ্যাবোধক বাক্য বা অস্তর্থক বাক্য একে বলা হয়, নাবোধক বাক্য বা নঙর্থক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স একে বলা হয়।
অর্থগত দিক থেকে 7 প্রকার, হ্যাঁ বোধক না বোধক এই দুটো মিলে হচ্ছে নির্দেশক বাক্য। এছাড়া প্রশ্নসূচক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে আসে অনুজ্ঞা সূচক বাক্য, তারপরে হচ্ছে প্রার্থনা সূচক বাক্য বা অপটেটিভ সেন্টেন্স, তারপরে আসে বিস্ময়বোধক বাক্য বা আবেগ সূচক বাক্য বা এক্সক্লামেটরি সেন্টেন্স, শর্ত সাপেক্ষ বাক্য, সন্দেহবাচক বাক্য। এই বাক্যের যে শ্রেণীবিভাগের নামগুলোর মধ্যে কিন্তু এর বৈশিষ্ট্য নিহিত আছে। তাহলে ডিটেলসে আমরা এরপর পড়ব। সরল বাক্য গঠনগত দিক থেকে বাক্যের 3টে ভাগ ছিল, সরল, যৌগিক এবং জটিল। তার মধ্যে 1 নম্বর হলো সরল বাক্য। সরল বাক্যের বৈশিষ্ট্য কি? সরল বাক্যের বৈশিষ্ট্য পড়তে গেলে আমাদের একটু ক্রিয়াতে ফিরে যেতে হবে। ক্রিয়া কত প্রকার? ক্রিয়া বা ভার্ব হলো 2 প্রকার। একটি হলো সমাপিকা ক্রিয়া, একটি হলো অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে যেই ক্রিয়াটির দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াপদটির দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। আমাদের মনে রাখতে হবে সরল বাক্যে সর্বদা একটি মাত্র সমাপিকা ক্রিয়াই থাকবে। আমি বাড়ি গিয়ে ভাত খাবো। নোটেড, এখানে দুটো ক্রিয়া আছে, একটা গিয়ে এবং একটি খাবো। যদি আমি এইটুকু অংশ বলি আমি বাড়ি গিয়ে, তাহলে কিন্তু আমার বাক্যের অর্থ সম্পূর্ণ হলো না, ঠিক আছে? সো গিয়ে এটি ভার্ব হলেও অর্থাৎ ক্রিয়া হলেও এটি হলো অসমাপিকা ক্রিয়া। এবং খাবো এর দ্বারা আমাদের বাক্যটি অর্থ সম্পূর্ণ হলো, তাই জন্য খাবো এই বাক্যটি অর্থাৎ বাক্যের এই যে ক্রিয়াপদটি এটি হলো সমাপিকা ক্রিয়াপদ। তাহলে সব সময় মনে রাখতে হবে সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়াপদই থাকবে। পরের উদাহরণ, অমিত রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস পড়েছে। এক্ষেত্রে পড়েছে সমাপিকা ক্রিয়াপদ এবং একবারই হয়েছে। আশা করি তুমি ভালো আছো, সমাপিকা ক্রিয়াপদ একটি রয়েছে এখানে। সুতরাং এই 3টি হলো সরল বাক্যের দৃষ্টান্ত। চলে যাই আমরা পরেরটাতে, জটিল বাক্য। জটিল বাক্যে একটি প্রধান বাক্য থাকবে এবং তার সঙ্গে এক বা একাধিক খণ্ড বাক্য থাকবে, তখন তাকে আমরা বলবো জটিল বাক্য। যেমন, যদি সঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায় তবে চাকরি পাওয়া খুব একটা কঠিন কাজ নয়। এটি হলো কি? এটি হলো একটি জটিল বাক্যের উদাহরণ এবং যুক্ত হয়েছে যদি আর তবে দিয়ে। এখানে প্রধান বাক্য কোনটি? চাকরি পাওয়া খুব একটা কঠিন কাজ নয়, এইটুকু অংশ হচ্ছে প্রধান বাক্য এবং তার সঙ্গে যুক্ত হয়েছে যদি সঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। এটা হলো একটি অপ্রধান বা খণ্ড বাক্য। তাহলে এটি হলো একটি জটিল বাক্যের উদাহরণ। তারপরে যৌগিক বাক্য। যৌগিক বাক্যটা হলো একাধিক সরল বাক্য অব্যয় দ্বারা যুক্ত হলে। তাহলে সরল বাক্যের বৈশিষ্ট্য আমরা কি পড়েছিলাম? একটি সমাপিকা ক্রিয়া থাকবে এবং যৌগিক বাক্যে যে কটা সরল বাক্য থাকবে সেই কটাই সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে একাধিক সমাপিকা ক্রিয়া যুক্ত সরল বাক্য পরস্পর অব্যয় দ্বারা যুক্ত হবে, অ্যান্ড, বাট, অর এরকম ধরনের অব্যয় দ্বারা যুক্ত হবে। তাহলে উদাহরণ, গীতা সঠিক সময় বাস স্ট্যান্ডে পৌঁছেছে কিন্তু ততক্ষণে বাসটি চলে গিয়েছে। তাহলে এখানে পৌঁছেছে একটি সমাপিকা ক্রিয়া, চলে গিয়েছে এটিও একটি সমাপিকা ক্রিয়া। যদি আমরা এইটুকু বলি গীতা সঠিক সময় বাস স্ট্যান্ডে পৌঁছেছে, তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণ হলো। সুতরাং এটি একটি সরল বাক্য। আরেকটি সরল বাক্য হলো ততক্ষণে বাসটি চলে গিয়েছে এবং এই দুটোকে যুক্ত করেছে কে? কিন্তু এই অব্যয়টি, ঠিক আছে? পরের, বাংলা উত্থান ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস মন দিয়ে দেখুন এবং সরকারি চাকরির প্রস্তুতি নিন। তাহলে এখানেও দুটি বাক্যকে যুক্ত করা হয়েছে এবং এই অব্যয়টির দ্বারা। তাহলে এইগুলো হলো যৌগিক বাক্যের উদাহরণ। তারপরে আসছে নির্দেশক বাক্য। নির্দেশক বাক্যটা কি? নির্দেশক বাক্যে কিন্তু আমরা বাক্যের শ্রেণী বিভাগের ভিত্তির সেকেন্ড পার্টে আসলাম, অর্থাৎ অর্থগত দিক থেকে এবার শ্রেণী বিভাগ হবে। তার মধ্যে 1 নম্বর হলো নির্দেশক বাক্য। নির্দেশক বাক্য হচ্ছে স্টেটমেন্ট। আমি যখন কোনো কিছু সম্পর্কে কিছু বলবো সেটাই হবে নির্দেশক বাক্য। নির্দেশক বাক্যকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সদর্থক বা হ্যাঁবোধক বা ইতিবাচক বা অস্তর্থক বাক্য এবং সেকেন্ড হলো নেগেটিভ। আচ্ছা, এটা আগে বলি। সদর্থক বাক্যটা কি? যে বাক্যে
কোনো কিছু মেনে নেওয়া হয় বা স্বীকার করে নেওয়া হয়, হ্যাঁ বাচক বাক্য, তখন তাকে আমরা বলবো অস্তর্থক বাক্য। যেমন খুব সহজ উদাহরণ, অমিতাভ প্রতিদিন বিদ্যালয়ে যায়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা তো শাশ্বত সত্য। এইগুলো সবই হলো নির্দেশক বাক্যের শ্রেণীবিভাগের মধ্যে সদুর্থক বাক্য, সাব পয়েন্ট। তারপরে আসছে নাবোধক বা নেতিবাচক বা নঙর্থক বাক্য। নেতিবাচক মানে কি, যখন আমি কোনো কিছু কোনো স্টেটমেন্টকে মানছি না বা অস্বীকার করছি, তখন সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে বা নেতিবাচক বাক্য। যেমন পারিব না এ কথাটি বলিও না আর। আচ্ছা, তারপরে হলো প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্যতে কি, খুব সহজ, যে বাক্যের মাধ্যমে প্রশ্ন করা হয় তাকে প্রশ্নসূচক বাক্য বলা হয়, এবং অবশ্যই এই বাক্যের শেষে থাকবে একটি জিজ্ঞাসা চিহ্ন, এটা মাথায় রাখতে হবে। প্রশ্নসূচক বাক্য দু প্রকার হয়, একটি প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, আরেক ধরনের প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে কখনোই দেওয়া যাবে না, অন্য কোনো একটি তথ্য প্রদান করতে হবে। তো এই দিক থেকে বিচার করলে প্রশ্নবোধক বাক্যকে আমরা দুভাগে ভাগ করতে পারি মেইনলি। এছাড়াও প্রশ্নবোধক বাক্যের কিন্তু অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, এবার আমরা সেটা পড়বো। আমরা দুটি সাধারণ উদাহরণ এখানে রেখেছি। তুমি কেমন আছো, বিশ্বের দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি? বিশ্বের দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম হলো হিমালয়। আর পর্বত শৃঙ্গের, দীর্ঘতম হিমালয় নয়, দীর্ঘতম হচ্ছে আন্দিজ পর্বত শ্রেণী, দক্ষিণ আমেরিকায় অবস্থিত, কার্ডিলেরার অংশ। আর উচ্চতম পর্বত শ্রেণী হচ্ছে হিমালয়, এবং উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটি নেপালে অবস্থিত, যার আসল নাম, আগে নাম ছিল পিক 15। আচ্ছা, প্রশ্নসূচক বাক্যের শ্রেণী বিভাগে আমরা এবার চলে যাই। তুমি কি আজ বিদ্যালয়ে যাবে? আরেকটি উদাহরণ এখানে দেওয়া আছে। তো হ্যাঁ বা নাবাচক প্রশ্ন, এটা আগে আমরা জানি। কি বলেছি, যে কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে বলা যায়, সেগুলো হচ্ছে হ্যাঁ বা না বোধক বা ইয়েস নো কোশ্চেন, যেটাকে ইংরেজিতে বলা হয়। যেমন তুমি কি ভাত খেয়েছো? আমি যদি বলি হ্যাঁ, বা যদি বলি না, তাহলে তো যথেষ্ট, আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি হ্যাঁ বা না দিয়ে দিতে পারছি, তাহলে এটাকে বলা হবে ইয়েস নো কোশ্চেন, বা বাংলায় হ্যাঁ বা না বোধক প্রশ্ন। এবং এই প্রশ্নে আবার বিষয়টি হচ্ছে কি, কয় রস্বইকারে কি হচ্ছে। হ্যাঁ, পরবর্তী WH কোশ্চেন বা কি, কেন, কখন, কোথায়, এসব দিয়ে। WH মানে কি, হু, কে, ওয়্যার, কোথায়, ওয়েন, কখন, হাউ, কিভাবে, এরকম প্রশ্ন করা হবে, এবং সেই প্রশ্নের উত্তর আমি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো না। যেমন তোমার নাম কি, যদি কেউ বলে হ্যাঁ, তাহলে কি উত্তর সঠিক হবে? না। কেউ যদি বলে না, তাহলেও হবে না, তার নামটি বলতে হবে এখানে, তাই তো? সুতরাং এইটার কিটা কয় দীর্ঘিকারে কি দেওয়া হয়েছে, তাহলে এইটা একটু নোট করতে হবে। যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, তার প্রশ্নে কয় রস্বইকারে কি হয়, এবং যেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে না, তার প্রশ্নে কয় দীর্ঘইকারে কি হয়। তারপরেরটায় 3 নম্বর প্রশ্ন, এটাকে বলা হয় চয়েস কোশ্চেন, পছন্দের প্রশ্ন। অর্থাৎ কেমন বলা হচ্ছে, তাকে অপশন দেওয়া হচ্ছে, তুমি কি চা খাবে নাকি কফি খাবে, এটাকে পছন্দের প্রশ্ন বলা হয়। তুমি কি চা খাবে নাকি কফি খাবে। লগ্ন প্রশ্ন বা ট্যাগ কোশ্চেন, ট্যাগ শব্দটা কিন্তু আমরা সবাই জানি, তাই না, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। এটাকে লগ্ন প্রশ্ন কেন বলা হচ্ছে, কারণ এখানে একটা কথা বলা হচ্ছে, অর্থাৎ একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, আবার সেই স্টেটমেন্টের সপক্ষে তার থেকে সমর্থন আদায় করার চেষ্টা করা হচ্ছে কিছু একটা প্রশ্নবোধক শব্দ জুড়ে। যেমন কি লেখা আছে, আজ বৃষ্টি হবে, তাই না? আজ বৃষ্টি হবে আমি বলে দিচ্ছি, আবার যাকে বলছি তার থেকে আমি সমর্থন চাইছি, তাই এটুকু যুক্ত করে দিচ্ছি, আবার আজ বৃষ্টি হবে, তাই না? ওই কারণে এই ধরনের প্রশ্নবোধক বাক্যকে বলা হয় ট্যাগ কোশ্চেন বা লগ্ন প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে নেতিবাচক প্রশ্ন, এখানে নাবাচক শব্দ দিয়ে প্রশ্ন করা হয়। যেমন কি বলা হচ্ছে, তুমি কেন সেখানে যাবে না, মানে সে সেখানে যাবে না জানে, তারপরে সে না যাওয়ার কারণটা এভাবে জিজ্ঞাসা করছে যে তুমি কেন সেখানে যাবে না। পরবর্তী হচ্ছে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন, এখানে বক্তাকে চ্যালেঞ্জ করা হয়। হ্যাঁ, কিভাবে, যে আমি কি তোমার কোনো ক্ষতি করেছি, এটি প্রশ্নবোধক বাক্য, কিন্তু এখানে চ্যালেঞ্জ করা হচ্ছে, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি, আমি কি তোমায় ভয় পাই,
এরকম ধরনের প্রশ্নবোধক বাক্য থাকলে সেটা হবে চ্যালেঞ্জ প্রশ্ন বা প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। খুব সুন্দর শব্দটি, প্রতিস্পর্ধা। সামাজিক আলাপচারিতামূলক প্রশ্ন, আমি কোনো এক ব্যক্তিকে দেখছি তিনি আসছেন হাতে বাজারের ব্যাগ, আমি জানি তিনি বাজারে গেছেন, তবুও আমি তার সামাজিক আলাপচারিতার জন্য তাকে জিজ্ঞাসা করলাম, কি দাদা বাজার থেকে আসছেন? তাহলে এই যে প্রশ্নটা, এটি হলো সামাজিক আলাপচারিতামূলক প্রশ্ন। আরেকটি হলো, কিরে বিয়ে বাড়ি থেকে আসছিস নাকি? তাহলে এটিও হলো সামাজিক আলাপচারিতামূলক প্রশ্নের একটি উদাহরণ। চলে যাই অনুজ্ঞাবাচক বাক্য, প্রশ্নবোধক বাক্যের এটি পরের শ্রেণীবিভাগ। অনুজ্ঞাবাচক বাক্য, এখানে অনুরোধ বা নিষেধ করা হয়, ম্যাডাম দয়া করে একটু সরে দাঁড়ান, এখানে রিকোয়েস্ট করা হচ্ছে। পরবর্তী বাক্যে অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, এখানে একটা উপদেশ ধরনের কিছু দেওয়া হচ্ছে। তাহলে এগুলো হলো অনুজ্ঞাবাচক বাক্য। কখনো অর্ডারও দেওয়া হতে পারে, দরজাটি বন্ধ করো, ইংলিশে আমরা এটা খুব বলি, শাট দ্য ডোর। তারপরে আছে প্রার্থনা সূচক বাক্য বা অপটেটিভ সেন্টেন্স। এখানে কি করা হয়, বক্তার মনের ইচ্ছা প্রকাশ করা হয়, গুড মর্নিং, তোমার সকাল শুভ হোক, বা সুপ্রভাত, যেটা আমি একদম ভিডিও শুরুতেই আপনাদের সবাইকে বলেছি। অর্থাৎ আমি ইচ্ছা প্রকাশ করেছি আপনাদের সবার আজকে সকালটা ভালো যাক। তাহলে মর্নিং শোজ দ্য ডে, সকাল ভালো গেলে সারাদিনই ভালো যাবে। আচ্ছা, তারপরে কি, সবাইকে সুপ্রভাত জানাই, আবার তোরা মানুষ হ, এগুলো সবই প্রার্থনা সূচক বাক্যের উদাহরণ। তারপরে আসছে বিস্ময়বোধক বাক্য বা আবেগ সূচক বাক্য। এখানে একটা বিষয় নোটের, সেটা হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন বা এক্সক্লামেটরি সেন্টেন্সটি ব্যবহার করা হবে, সরি এক্সক্লামেটরি যে চিহ্ন সেটি ব্যবহার করা হবে। কি বলা হয়েছে, কি মজা আমরা খেলাটা জিতে গিয়েছি, হুররে উই ওন দ্য ম্যাচ। তাহলে কি মজার পরে আমি একটি বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করেছি। বাহ কি চমৎকার দৃশ্য, ওরে বাবা কত বড় সাপ। সবগুলোতে আমার বিস্ময়, উচ্ছ্বাস, উদ্দীপনা বা দুঃখ, হায় কি হলো, হায় এই জিনিসটা কেন ঘটলো। তাহলে এরকম ধরনের আবেগ বা প্রক্ষোভকে যখন আমরা প্রকাশ করি, ইমোশনকে যখন আমরা প্রকাশ করি যে বাক্যের মাধ্যমে, সেটি হবে বিস্ময়বোধক বাক্য। শর্ত সাপেক্ষ বাক্য, কার্যকারণ বা শর্ত প্রকাশ করা হয়। মন দিয়ে পড়াশোনা করলে ভালোভাবে পাশ করবে, যদি মন দিয়ে পড়াশোনা করো তবেই ভালোভাবে পাশ করবে, অর্থাৎ ভালোভাবে পাশ করাটা ডিপেন্ড করছে মন দিয়ে পড়াশোনা করার উপরে। সুতরাং এটি একটি শর্ত সাপেক্ষ বাক্য। পরবর্তী সন্দেহবাচক, ডাউট করা হচ্ছে, অভিজিৎ বোধহয় মন দিয়ে পড়াশোনা করে না। যদি কোনো অভিজিৎ ভিডিওটি দেখে থাকেন তাহলে এবার থেকে কিন্তু মন দিয়ে পড়াশোনা করবেন। তাহলে অভিজিৎ বোধহয় মন দিয়ে পড়াশোনা করে না, এটাতে ডাউট প্রকাশ করা হচ্ছে। যে বক্তা সে শিওর নয় যে মন দিয়ে পড়াশোনা করে কি করে না, সে বলছে মনে হয় করে না, তাই এটি হলো সন্দেহবাচক বাক্য। এরপরে আমরা প্রশ্নে চলে যাই। বাক্য চ্যাপ্টারটা খুবই সহজ এবং সংক্ষিপ্ত বটে। এখানে যে প্রশ্নগুলো রাখা থাকে এবং বাক্য থেকে যে ধরনের প্রশ্ন আসে বা গত বছরগুলোতে যে ধরনের প্রশ্ন এসে গেছে সেগুলো খুবই সহজ প্রশ্ন এবং আমি সেই ধরনের প্রশ্ন রাখারই চেষ্টা করেছি। প্রথম প্রশ্ন, কি ধরনের বাক্য শনাক্ত করুন। প্রশ্ন নম্বর 1, আমি কালকে ফিরে খবর দেব। অপশন, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য নাকি মিশ্র বাক্য। তাহলে অপশনগুলো আমরা একটু বিশ্লেষণ করি। সরল বাক্যতে পড়ে যাচ্ছে। যৌগিক বাক্য, যৌগিক বাক্যে আমরা কি দেখেছিলাম, দুটি সরল বাক্য কোনো একটি অব্যয় দ্বারা যুক্ত হয়। তাহলে আমরা দেখি তো এখানে কোনো অব্যয় আছে না, সেই অর্থে আমরা এখানে কোনো অব্যয় পদ দেখতে পাচ্ছি না। জটিল বাক্যে কি দেখেছি আমরা, জটিল বাক্যে একটি পূর্ণ বাক্য থাকে, তার সঙ্গে কিছু খণ্ড বাক্য, এক বা একাধিক খণ্ড বাক্য যুক্ত থাকে। এখানে কিন্তু সেই বিষয়টিও নেই। আচ্ছা, তারপরে মিশ্র বাক্য, মিশ্র বাক্যে তো সরল যৌগিক জটিল সবাই মিলে ঝুলে একটা বাক্য তৈরি করে, তাহলে এটা সেটাও নয়। তাহলে সরল বাক্যের উদাহরণে আমরা কি পড়েছিলাম, সরল বাক্যের বৈশিষ্ট্যতে আমরা কি পড়েছিলাম, যে একটি বাক্যের মধ্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে দেখি, আমি কালকে ফিরে খবর দেব, এই যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া, তাহলে সঠিক উত্তর হবে সরল বাক্য। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, একই থাকবে আর কি, চিহ্নিত করতে হবে কি ধরনের বাক্য। আকাশে মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। অপশন, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য।
এখানে আমরা দেখছি আকাশে মেঘ করে আছে, এটি কিন্তু একটি সরল বাক্য। বৃষ্টি হচ্ছে না, এটিও একটি সরল বাক্য। দুটি সরল বাক্য যুক্ত হয়েছে একটি অব্যয় দ্বারা, বিকল্পাত্মক অব্যয় দ্বারা। সুতরাং এটি হলো একটি যৌগিক বাক্যের উদাহরণ। পরবর্তী 3 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। যতদূর সাধ্য হয় তত দূর পরিশ্রম করো। তাহলে যত দূর সাধ্য হয়, তাহলে যত দূর আর তত দূর, এই যে তত দূর পরিশ্রম করো, এই টোটালটা হচ্ছে একটি কি বাক্যের উদাহরণ? জটিল বাক্যের উদাহরণ। পরবর্তী প্রশ্নে চলে যাই। লোকটি দরিদ্র হলেও সৎ। অপশন, একই অপশন থাকছে, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য এবং মিশ্র বাক্য। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সরল বাক্য। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 5, তুমি চলো নইলে আমিও যাব না। অপশন, সরল, যৌগিক, জটিল, মিশ্র। তাহলে সঠিক উত্তর হবে তুমি চলো নইলে আমিও যাব না। অর্থাৎ এখানে এটা হচ্ছে একটি পূর্ণ বাক্য, বাকিটা হচ্ছে একটি খণ্ড বাক্য। তাহলে এটি হলো কি? জটিল বাক্যের উদাহরণ। পরবর্তীটায় চলে যাই। কি ধরনের বাক্য? মুখ্যমন্ত্রী ব্যক্তিগত বিমান থেকে নামলেন, গাড়ি হাজির ছিল, তাতে উঠে তিনি যখন সভায় প্রবেশ করলেন তখন সন্ধে প্রায় 7টা। বাক্যের আমরা এই যে এত বড় সড়ো চেহারা দেখে বুঝতেই পারছি এটি মিশ্র বাক্যই হবে, এটি মিশ্র বাক্যই হবে। তাছাড়া আরেকটু বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো মুখ্যমন্ত্রী ব্যক্তিগত বিমান থেকে নামলেন, এটি একটি সরল বাক্য। গাড়ি হাজির ছিল, এটিও একটি সরল বাক্য। তাতে উঠে তিনি যখন সভায় প্রবেশ করলেন তখন সন্ধে প্রায় 7টা, এটি আবার একটি জটিল বাক্য। তাহলে সব মিলিয়ে হলো মিশ্র বাক্য। পরবর্তী প্রশ্ন, তার শক্তি না থাকলেও সাহস আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কোন ধরনের বাক্য হবে? তার শক্তি না থাকলেও সাহস আছে। তাহলে এটি হলো সরল বাক্যের উদাহরণ, কারণ একটি মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে। তারপরের প্রশ্নে চলে যাই। গান্ধীজি যতদিন জীবিত ছিলেন ততদিন অহিংস ধর্ম পালন করেছেন। তাহলে গান্ধীজি যতদিন জীবিত ছিলেন, যতদিন আর ততদিন দিয়ে যুক্ত হয়েছে, তাহলে বাক্যটি হবে অপশন সি, জটিল বাক্য হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 9, চলন্ত গাড়িতে উঠতে যেও না, এটি কি ধরনের বাক্য? সরল, যৌগিক, জটিল নাকি মিশ্র বাক্য? চলন্ত গাড়িতে উঠতে যেও না, এটি অবশ্যই সরল বাক্য। পরবর্তী প্রশ্নে চলে যাই। একটা করে উইকেট পড়ে আর চিৎকার ভেসে আসে। অপশন, সরল, যৌগিক, জটিল নাকি মিশ্র? একটা করে উইকেট পড়ে, এটি নিজে একটা সরল বাক্য। চিৎকার ভেসে আসে, এটিও একটি সরল বাক্য, যুক্ত হয়েছে আর দিয়ে, অর্থাৎ অব্যয় দিয়ে। তাহলে এটি অবশ্যই হবে সঠিক উত্তর অপশন বি, যৌগিক বাক্য। পরবর্তী প্রশ্ন, অন্ধকারে কোথাও লোকজন নেই। এখানে অপশন চেঞ্জ হয়ে গেছে, অস্তর্থক, নঙর্থক, প্রশ্নবোধক নাকি আবেগ সূচক বাক্য। তাহলে সঠিক উত্তর কি হবে? অন্ধকারে কোথাও লোকজন নেই রয়েছে, অর্থাৎ নঙর্থক বাক্য। পরবর্তী প্রশ্ন, তিনি নির্দোষ, অস্তর্থক, নঙর্থক, প্রশ্নবোধক নাকি আবেগ সূচক? তাহলে নির্দোষ, তার মানে এখানে কিন্তু কোনো না বোধক শব্দ নেই, সুতরাং এটি হবে অস্তর্থক বাক্য। যদি একে আমি নঙর্থক বাক্যে নিয়ে যাই তাহলে আমি কি বলবো? যে তিনি কোনো দোষ করেননি, তখন সেটা হবে কি? নঙর্থক বাক্য। অস্তর্থক বাক্য থেকে নঙর্থকে নিয়ে যেতে বা নঙর্থক থেকে অস্তর্থকে নিয়ে যাওয়ার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে হয়তো আমি যখন নঙর্থকে নেব তখন একটি না বোধক শব্দের আগমন ঘটবে, এবং যখন নঙর্থক থেকে অস্তর্থকে নেব তখন না বোধক যে শব্দটি সেটি বিলুপ্ত হবে। কিন্তু মাথায় রাখতে হবে যেন বাক্যের অর্থের কোনো রকম পরিবর্তন না হয়। পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন নম্বর 13, উফ আজ বড্ড শীত পড়েছে। তাহলে এটি কি ধরনের বাক্য হবে?
উফ আজ বড্ড শীত পড়েছে, এটা আবেগসূচক বাক্য হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স। পরবর্তী প্রশ্ন, তার এতক্ষণে শহরে পৌঁছানো অসম্ভব, তাহলে এটি কি ধরনের বাক্য? অসম্ভব, তাহলে এটি অবশ্যই হবে অস্তর্থক বাক্য। যদি এটাকে আমি নঙর্থকে নিয়ে যাই তাহলে কি বলবো? তার এতক্ষণে শহরে পৌঁছানো সম্ভব নয়। অসম্ভব কে আমি নঙর্থকে নিয়ে গেলাম, বললাম সম্ভব নয়, অর্থের কোনো পরিবর্তন হলো না। পরবর্তী প্রশ্নে চলে যাই, প্রশ্ন নম্বর, আচ্ছা আমাদের এটাই শেষ প্রশ্ন ছিল, 14 নম্বর প্রশ্ন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।